স্বাগত সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি আলী আসরাফ। মুক্তিযুদ্ধের মতো জুলাই চেতনাও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ কারণে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে বলেও মন্তব্য তাদের। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। তাদের দাবি, এই সরকারের মধ্যে দৃঢ়তা নেই, তাই ভোটের আগে নতুন সরকার গঠন হতে পারে বলেও মত তাদের। ২৪ জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ভূমিকা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এই সেমিনার। রাজধানীর একটি হোটেলে এই সেমিনারে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধি। অনুষ্ঠানে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন দাবি করেন, লোভের কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। একটা অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে লোভ। এর কারণ হচ্ছে এই জায়গাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই লোকগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। ইউনুস গভর্নমেন্ট 1, ইউনুস গভর্নমেন্ট 2, এরপর অন্য কিছু, এরপর অন্য কিছু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন মনে হবে এই কথাটা? কারণটা হচ্ছে সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট নাই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের স্বার্থে গণ অভ্যুত্থানের পর খুব দ্রুতই নির্বাচন হওয়া দরকার ছিল, কিন্তু নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে এখন নানা সংকট দেখা দিচ্ছে। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন উত্তর পরবর্তীতে বিনিয়োগ করবে। মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংশোধিত আরপিও অনুযায়ী হলফনামায় ভুল তথ্যে বাতিল হবে এমপি পদ। আদালতের ফেরারি ঘোষণা করা ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই সংশোধনী এবং আচরণবিধির চূড়ান্ত খসড়া যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার এসব কথা জানিয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, ভোটার আর এজেন্টবিহীন নির্বাচন আর হবে না। নির্বাচন অনুষ্ঠানের মূল আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 40 থেকে 44টি পরিবর্তন এনেছে ইসি। চূড়ান্ত এই খসড়ার সঙ্গে দল ও প্রার্থীদের আচরণবিধিও যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বুধবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কমিশনার সানাউল্লাহ জানান, একক প্রার্থীর আসনে না ভোট থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনী। অবস্থা বুঝে ফলাফল স্থগিত করতে পারবে ইসি, যা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন, তারা দেখবে, দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে, তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন। আমরা এটাকে সরিয়ে দিয়েছি, আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি। এটা অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে। তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সানাউল্লাহ আরও জানান, দলের নির্বাচনী আয় ব্যয় ওয়েবসাইটে প্রকাশ, প্রতীক বরাদ্দের আগেই মামলার নিষ্পত্তি, অসত্য তথ্য দিলে ভোটের পরেও ব্যবস্থা, মিথ্যা অভিযোগ দিলে মামলা সহ বেশ কিছু প্রস্তাব রয়েছে সংশোধনে। কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে। সংশোধিত আরপিওতে প্রার্থীর জামানত 20 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। জোটবদ্ধভাবে অংশ নিলেও দলগুলোকে নির্বাচন করতে হবে নিজস্ব প্রতীকে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 সেপ্টেম্বরই হবে ডাকসু নির্বাচন। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখায় দূর হলো সব বাধা। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশে ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এসএম ফরহাদের বিষয়েও কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন আরেক প্রার্থী। এর পরিপ্রেক্ষিতে সোমবার ডাকসু নির্বাচনই স্থগিত করে দেয় হাইকোর্ট। 1 ঘণ্টার মধ্যে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের ভিত্তিতে বুধবার শুনানি হয় পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে।
রিটকারীর আইনজীবী বলেন, ছাত্রলীগ করার কারণে এর আগে একজনের প্রার্থিতা বাতিল হলে ফরহাদের নয় কেন? তবে ফরহাদের আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী দাবি করেন, তার বিরুদ্ধে ছাত্রলীগের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ফরহাদের ভূমিকা তুলে ধরেন আইনজীবীরা। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন। ডাকসু নির্বাচন স্থগিত চায়নি রিটকারীর আইনজীবীও। তাদের চাওয়া ছিল ছাত্রলীগের কমিটিতে থাকা কেউ প্রমাণিত হলে সে যেন নির্বাচনে অংশ নিতে না পারে। এ সময় রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়ার বিষয়টিও আপিল বিভাগের নজরে আনা হয়। ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। আমাদের সাবমিশন এটাই ছিল। ডাকসু নির্বাচনে 28টি পদে মোট 471 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে আদালতের বাধা পুরোপুরি উঠে যাওয়ায় প্রার্থীরা যেমন খুশি, ভোটারদের মাঝেও বেড়েছে নির্বাচনী আমেজ। প্রচারণার মাত্রা বেড়েছে কয়েক গুণ। এদিকে ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, নিরাপত্তার জন্য সব কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। একটি রিট আবেদন ইস্যুতে হাইকোর্টের ডাকসু নির্বাচন স্থগিত, আর সেই আদেশে চেম্বার আদালতের স্থগিতাদেশ নিয়ে সোমবার আলোচনা ছিল তুঙ্গে। বুধবার আপিল বেঞ্চেও হাইকোর্টের আদেশটি বাতিল হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ভোট নিয়ে যাও কিছুটা শঙ্কা ছিল, তা কেটে গেছে। শিক্ষার্থী বান্ধব নেতা নির্বাচনে মুখিয়ে আছেন ভোটাররা। প্রচারণার আর দিন চারেক বাকি, এরই মধ্যে ভোটারদের মন জয় করতে হবে, তাই প্রচারণার মাত্রাও বাড়িয়েছে প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ নিয়ে বুধবার চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে ছাত্রদল। আহ্বান জানায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের। আর ছাত্র শিবির বলছে, কোনো ষড়যন্ত্রে এই নির্বাচন রুখে দেয়া যাবে না। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ডাকসু নির্বাচন 2025, সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। নির্বাচন বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। যখন বানচাল করার চেষ্টা হয়েছিল, শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল এবং এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলে আমরা আশাবাদী ডাকসু নির্বাচন 9 তারিখে হবে। যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, শিক্ষার্থীরা রুখে দেবে। ভোট সুষ্ঠু করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা। সাইবার বুলিং যেগুলো হচ্ছে, আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থী সহ এক প্রার্থী অপর প্রার্থী অথবা অন্য কেউ সমর্থক বা তৃতীয় পক্ষের মাধ্যমে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্র হননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি। প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রচারণা চলবে আগামী রোববার পর্যন্ত, ভোট গ্রহণ মঙ্গলবার। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে আলী হোসেনকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আলী হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন। এর আগে সোমবার ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী ছাত্রীকে ধর্ষণের হুমকি দেন আলী হোসেন। পরে এই ঘটনায় 2টি পৃথক কমিটি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণহত্যার দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পরিবর্তে ইসলামী দলগুলোর ওপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ।
অভ্যুত্থানের 1 বছরের মাথায় গুজব ছড়িয়ে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত এক সেমিনারে বক্তারা আরও বলেন, গুজব ছড়িয়ে সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। অবাধ প্রবাহের যুগে তথ্য পাওয়া এখন অনেক সহজ। কঠোর সম্পাদকীয় নীতির বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য এখন সবারই হাতের নাগালে। এই সুযোগ কাজে লাগিয়ে স্বার্থ উদ্ধারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হয়ে ওঠে নানা সংগঠিত গোষ্ঠী। এই অভিযোগ করা হয় সশস্ত্র বাহিনী বিভাগ ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথভাবে আয়োজিত সেমিনারে। সেমিনারে অভিযোগ করা হয়, গত 1 বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বানোয়ার তথ্য ছড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের নানা তথ্য বদলে দেওয়ার চেষ্টা হয়েছে। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের ইসলামপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এর মানে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার পুলিশ নিষ্পাপ। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার জানান, গুজব প্রচারকারীরা মানুষের চিন্তাকে বিকৃত করে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। এরা সবার চিন্তাকে বিকৃত করার চেষ্টা করছে, একই সাথে মানুষের জ্ঞানের জগৎকে নিয়ন্ত্রণ করতে চায়। এটি অত্যন্ত বিপজ্জনক। দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা তা কখনোই মেনে নিতে পারি না। সেমিনারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের প্রভাব তুলে ধরে তা মোকাবিলার উপায়গুলো তুলে ধরেন বক্তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন হবে মডেল নির্বাচন। সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে। জনপ্রশাসন সচিব জানান, কেউ পক্ষপাত করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে নির্বাচনের আগে সরাসরি 2000 এবং পদোন্নতি দিয়ে আরও 2000 এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানান আইজিপি। বুধবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে তারা একথা জানান। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে মাঠ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে সরকার। বুধবার পুলিশের নিয়োগ বিধিমালা নিয়ে বৈঠক করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলিসুর রহমান ও আইজিপি বাহারুল আলম। পরে জনপ্রশাসন সচিব বলেন, ভোটের দায়িত্বে থাকা কেউ পক্ষপাত করলে তাকে প্রত্যাহার করা হবে, নেওয়া হবে আইনি ব্যবস্থা। লটারির মাধ্যমে ডিসি ও ইউএনও পদায়ন করা হবে না বলেও জানান তিনি। এই চ্যালেঞ্জটাকে মেনে নিয়েই অনেক ধরনের স্ক্রুটিনি করে আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোঅ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ ছিল, এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিটলিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। আর যেখানে স্টেবল আছে, যেমন জয়েন্ট সেক্রেটারি অনেক হয়েছে, আমরা ইলেকশন আগে এই জয়েন্ট সেক্রেটারি তুলে আনবো। আর আইজিপি জানান, নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% সরাসরি নিয়োগ ও বাকিদের পদোন্নতি দেওয়া হবে। 8000 এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা 4000-এর বরাদ্দ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়া সহজ করতে যে বিধি তৈরি হচ্ছে, সেখানেও কিছু সংশোধন করা হচ্ছে বলে জানান আইজিপি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। বিকেল 5টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এ সময় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন গণ অধিকারের নেতাকর্মীরা। অবরোধের কারণে পল্টন মোড় হয়ে রামপুরা, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিলগামী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নূরের উপর হামলার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে দুঃখ প্রকাশ করা হয়নি। আওয়ামী লীগ যে পথে গেছে, জাতীয় পার্টিও সেই পথে যাবে বলে হুঁশিয়ারি দেন রাশেদ। নূরের ওপর হামলাকারীদের শাস্তি সহ 3 দাবিতে শুক্রবার বিকেল 3টায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা। এই হামলার নির্দেশ দাতা এই স্বরাষ্ট্র উপদেষ্টা। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সমন্বিত প্রকাশ করে নুরুল হক নূরকে বিদেশ পাঠালে চলবে না।
যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৭৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া প্রিমিয়ার ব্যাংকের 102 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান এস.এম. আবদুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। এদিকে সিলেটে সাদাপাথর লুটপাটের মাধ্যমে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের তদন্তের আওতায় আসছেন রাজনীতিবিদ, স্থানীয় প্রশাসন সহ অন্তত 42 জন। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর চুরির ঘটনা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। পাথর চুরি ঠেকানো ও জড়িতদের শনাক্ত করতে অভিযান চালায় সিলেটের দুদক অফিস। সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িতদের তালিকায় রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। জুলাই অভ্যুত্থানে রাজশাহীতে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আঞ্জুম হত্যা মামলায় শেখ হাসিনা সহ 244 জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ। সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা খলিলুর রহমান। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সাথে এজাহারের নাম থাকা আসামি ছাড়াও বেশ কয়েকজন অজ্ঞাত আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের নামও অভিযোগপত্রে সংযুক্ত করা হয়েছে। আলী রায়হান হত্যা মামলায় 127 জন এবং সাকিব আঞ্জুম হত্যায় 117 জনকে আসামি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, চার্জশিটের তথ্য প্রমাণের মাধ্যমে আসামিদের দোষী প্রমাণ করা সহজ হবে। গত বছরে 5 আগস্ট নগরের শাহ মখদুম কলেজ এলাকায় ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে সাকিব আঞ্জুম ও আলী রায়হান নিহত হন। ডিসেম্বরের মধ্যে 3000 মেগাওয়াট ছাদ ভিত্তিক সোলার প্যানেল স্থাপনের লক্ষ্য সরকারের, যেখানে বেসরকারি বিনিয়োগে 2000 মেগাওয়াটে কমপক্ষে 8000 কোটি টাকা দরকার। এজন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণের দাবি উদ্যোক্তাদের। ব্যাংকগুলো বলছে, অর্থায়ন জটিলতা কমাতে সৌরবিদ্যুৎ প্রকল্পের সফল ব্যবসার উদাহরণ তৈরি করতে হবে। দেশে উৎপাদিত বিদ্যুতের প্রায় অর্ধেক আসে কয়লা ও তরল জ্বালানির কেন্দ্র থেকে। আমদানি নির্ভর এসব জীবাশ্ম জ্বালানি পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি চাপ বাড়াচ্ছে বৈদেশিক মুদ্রা ব্যয়ে। এছাড়া প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হওয়ায় সরকারকে প্রতি বছরই গুনতে হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। সামগ্রিক বিবেচনায় 2025 সালের ডিসেম্বরের মধ্যেই 3000 মেগাওয়াট রুফটপ সোলার স্থাপন করতে চায় বিদ্যুৎ বিভাগ। সরকারি অফিস, স্কুল, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন ভবনের ছাদে প্যানেল স্থাপনে বড় অঙ্কের বিনিয়োগ দরকার। টাকাটা লাগবে সেটা যেন একটা লং টার্ম ফাইন্যান্সিং হয় এবং সেটা আমরা ইকুইটি পার্সেন্ট 80% হচ্ছে ফাইন্যান্স চাচ্ছি, 20% আমাদের নিজেদের ইনভেস্টমেন্ট ইকুইটি দিতে যাচ্ছি। ফাইন্যান্সিংটা খুব সহজে হয়, যাতে করে খুব বেশি জটিলতার মধ্যে না পড়ে, অনেক বেশি ডকুমেন্টের করে যেন দ্রুত সিদ্ধান্ত হয়, সেটা আমরা যাচ্ছি। ব্যাংকাররা বলছেন, সৌর বিদ্যুতে দেয়া ঋণের অভিজ্ঞতা ভালো নয়। যদিও উদ্যোক্তারা বলছেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কমেছে খরচ, বেড়েছে দক্ষতা। তাই সৌরবিদ্যুতের ব্যবসা এখন লাভজনক। মেনটেন্যান্সটা প্রপারলি হয় না এবং গভর্নেন্স থাকে না, যার কারণে এখানে প্রায় 80-90% কিন্তু এটা ফেলিওর হয়। তো কিছু যদি গুড এক্সাম্পল, গুড স্টোরি যদি মার্কেটে আসে, এটা অটোমেটিক্যালি কিন্তু ক্লিক করবে, ব্যাংকগুলি কিন্তু আগে আসবে। পেব্যাক পিরিয়ড লাইক লেস দ্যান 4 ইয়ার্স। সো এই কারণেই এফিশিয়েন্ট এবং দাম কমার কারণে এখন কিন্তু রুফটপ সোলারটা আসলে কমপ্লিটলি অ্যাফোর্ডেবল। সেক্ষেত্রে এই জন্য বিনিয়োগটা এখন রিটার্ন আসবে। নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক ও বিদ্যুৎ বিভাগ। বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য জারি করা গ্রিন বন্ড পলিসি বাস্তবায়ন তথা ইন্ডিপেন্ডেন্ট সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে অর্থায়নের উদ্যোগ করা, এটা আমাদের বাংলাদেশ ব্যাংক করবে। বাংলাদেশে এখন মোট বিদ্যুৎ অবকাঠামোর 5.6% সৌরশক্তি নির্ভর, যা ভারতে 24, পাকিস্তানে 17 এবং শ্রীলঙ্কায় 39 ভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে যাত্রা শুরু করল মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই পরিকল্পনার কথা জানান বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।
এর মধ্যে প্রধান উপদেষ্টার কাছে 120 দিনের পরিকল্পনা জমা দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব উপকূলের মহেশখালীতে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক হাব। লক্ষ্য 30 বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তর করা। এই স্বপ্ন বাস্তবায়নে যাত্রা শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা। এমন বাস্তবতায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিডার সার্বিক পরিকল্পনা তুলে ধরেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানি বৃদ্ধি, পরিবহন ব্যয় কমানো এবং মৎস্য খাতকে সমৃদ্ধ করবে এই উদ্যোগ। ইভেন্চুয়ালি যেটা হবে, কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে। এই মহেশখালী এক্সপ্যান্ড করতে করতে কক্সবাজারের ভিতর ঢুকে যাবে, কক্সবাজার এক্সপ্যান্ড করতে করতে মহেশখালীর ভিতর ঢুকে যাবে। সো ইউ ক্যান ইমাজিন দিস এজ আ হোলিস্টিক স্কুল, হসপিটাল, আ ফুল টাউনশিপ, একটা কমপ্লিটলি নতুন একটা শহরের জন্ম নিবে, যে শহরটা আসলে আমাদের নতুন কমার্শিয়াল হাব হিসেবে অপারেট করবে। $65 বিলিয়ন বিনিয়োগে তৈরি করা এই উদ্যোগ জিডিপিকে সমৃদ্ধ করার পাশাপাশি 25 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও জানান তিনি। কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় 16 থেকে 18 বিলিয়ন হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর ফাইনালি প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি। ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। আশিক চৌধুরী আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। সরকারগুলি সবাইকেই অ্যালাইন হতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মহেশখালী হবে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক কেন্দ্র, কারণ এখানে অনেকগুলা মিনিস্ট্রি মিলে ডেভেলপমেন্ট করতে হবে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।